আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা কার্প জাতীয় মাছের চাপের পোনার পুকুর প্রস্তুতির বিষয়ে আলোচনা করব। আমি বিগত কয়েকটা ভিডিওতে দেখেছি অনেক চাষি ভাই এই চাপের পোনার পুকুর প্রস্তুতির বিষয়ে আমাকে কমেন্ট করেছেন, ভাই এই বিষয়ের উপর একটা ভিডিও দিন। এবং কয়েকজন চাষি ভাই, অনেক চাষি ভাই আসলে হোয়াটসঅ্যাপে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই চাপে পোনা রেখে সেই পোনাগুলোকে আবার বড় সাইজের পোনায় রূপান্তরিত করার জন্য পুকুরের যে প্রস্তুতি বা কিভাবে আমরা পুকুর প্রস্তুত করব এই বিষয়ের উপর দয়া করে একটা ভিডিও দেবেন। তো সেই সকল চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিওটি। দর্শক, চাপের পোনার পুকুর প্রস্তুতির বিষয়ে আলোচনা করার পূর্বে সবার আগে আমাদেরকে জানতে হবে যে চাপের পোনা সাধারণত কি। যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন কার্প জাতীয় মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, আসলে রুই, কাতলা, মৃগেল এইগুলাই তো কার্প জাতীয় মাছের ভিতরে অন্যতম। আমাদের দেশে ভালো বাজার ব্যবস্থাপনার কথা যদি আমরা চিন্তা করি এবং গুড প্রোডাকশনের কথাটাও যদি আমরা চিন্তা করি, রুই, কাতলা, মৃগেল এইগুলাই আসলে মেইন কার্প জাতীয় মাছ আমাদের দেশে সাধারণত। তো দর্শক, এই মাছগুলো যদি আমরা এই বছরের মাছটা এই বছরই ছেড়ে দিই, অর্থাৎ ধরুন 2025 সালে হ্যাচিং করা মাছটা যদি আমরা 2025 সালেই ডিরেক্ট টেবিল ফিশের জন্য বা ফাইনাল কালচারের জন্য চাষে দিয়ে দিই, ওই মাছটা কিন্তু খুব একটা ভালো হবে না। ভালো না হওয়ার কারণ হচ্ছে মাছের জেনেটিক কিছু ব্যাপার আছে। কার্প জাতীয় মাছের বয়স যেই দিন জন্ম হবে সেই দিন থেকে 8 থেকে 10 মাস যতদিন পর্যন্ত না হবে তার যে প্রপার গ্রোথ পারফরমেন্স এইটা কিন্তু ভালো হবে না। যেমন সাধারণত রুই মাছটা বা কাতলা মাছটা বা মৃগেল মাছটা প্রতি মাসে যেমন গ্রোথ হওয়ার কথা, এই গ্রোথটা কিন্তু মাছটা পুরনো হওয়ার পরে আসবে। অনেক চাষি ভাইরা এই বিষয়টা এরকমভাবে জানেন যে চাপের পোনা বা পুরনো পোনা, হ্যাঁ এটা ঠিক যে পুরনো পোনা ছাড়া কিন্তু কার্প জাতীয় মাছ চাষ করে ওইভাবে ভালো গ্রোথ পাওয়া অনেকটাই আসলে অসাধ্য বিষয় হয়ে যায়। তো দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের 2.5 একরের বেশি, অনেকটাই আসলে বেশি। ধরুন 2.5 একর প্লাস ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর। এটা আমি যখন খনন করেছিলাম তখন প্রায় 11 বা 12 ফিট করে খনন করা হয়েছিল। বর্তমান সময়ে আমার এই পুকুরটিতে ওয়াটার ক্যাপাসিটি 2.5 একর প্লাস এবং গভীরতা আছে প্রায় 14 ফিটের মতো। এই পুকুরটিতে আমরা সব সময়ই আসলে বড় মাছের চাষ করি, কার্প মিশ্র চাষ করি। আমরা হাফ কেজি সাইজ বা 1 কেজি সাইজের মাছটা ছাড়ি, তার সাথে মিশ্র চাষে অনেক সময় গুলশা ট্যাংরা করি, অনেক সময় দেশি সরপুটি এবং টাইটকানি করি। এই টাইপের মাছ করে আমরা ফাইনালি টেবিল ফিশের পুকুর হিসাবেই আমাদের এই পুকুরটি এতদিন ছিল। কিন্তু এই বছর আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেছেন আপনারা জানেন যে আমরা পদ্মা নদীর পোনাটা সারা দেশেই এই বছর বিক্রি করতেছি। আমাদের মাছ চাষের প্রকল্পের যে অবস্থান এটা আসলে পদ্মার পাড়ে। আমরা আসলে পদ্মা পাড়ের মানুষ। ভাঙ্গা থানাটা যেখানে অবস্থিত এটা 3 দিকেই আসলে পদ্মা নদী, বিশেষ করে আমাদের প্রকল্পটা যেখানে। তো দর্শক, আমরা খুব সহজেই প্রতি বছর পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা পাই এবং এইটা দিয়ে চাষ করি বিধায় আসলে আমাদের চাষ ব্যবস্থাপন অত্যন্ত ভালো হয়, আমাদের মাছের গ্রোথ খুব ভালো হয় এবং আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট প্রতি বছরই কম বেশি করি। তো দর্শক, অন্যান্য চাষি ভাইদের তুলনায় আমাদের মাছের গ্রোথ ভালো হয়। এটার কারণ হচ্ছে শুধুমাত্র ভালো পোনা। দেখেন, মাছ চাষ এমন একটা জিনিস আসলে যাকে নিয়ে কাজ করতেছি সে যদি ভালো জাতের না হয় চাষ ব্যবস্থাপনা কিন্তু ভালো হয় না, ভালো কিন্তু করা যায় না। এই জন্য সবার আগে আমি যেটা মনে করি যে মাছ চাষ করব, মাছটাকে ভালো জাতের হতে হবে। এই জন্য আমরা পদ্মা নদীর পোনাটা চাষ করতে করতে এই যে ইউটিউব চ্যানেলে আপনারা আমার ভিডিও দেখেন, ফেসবুক পেজে দেখেন, এই ভিডিও করতে গিয়ে কিছু চাষি ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে এবং তাদের সাথে কাজ করতে গিয়ে মানে তাদের জন্য পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাপক পরিসরে আসলে পোনা বিক্রি করা হয়ে যাচ্ছে আমাদের। এবং এই বছর আমরা আসলে প্রথম পোনা বিক্রি করতেছি, তারপরেও আল্লাহর অশেষ মেহেরবানিতে ব্যাপক পরিমাণে পদ্মা নদীর রুই, কাতলা মাছের পোনা আমি বিক্রি করেছি, মৃগেল, কালিবাউ সেইগুলা। এবং যারা নিয়েছেন তারা ভালো ফলাফল পেয়ে আবার নিচ্ছেন।
পাশাপাশি অনেক চাষি ভাই আছে যে পূর্বে নদীর পোনা চাষ করেছেন, তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তারা সঠিক পোনাটা পাচ্ছেন না, অর্থাৎ যেটা আসলে সলিড পোনা, আমি বলতে চাচ্ছি অরিজিনাল পোনাটা পাচ্ছেন না। অনেকেই হয় কি যে কিছু পোনা নদী থেকে সংগ্রহ করেন এবং কিছু পোনা হ্যাচারি থেকে কিনে নিয়ে মিক্সড করে বিক্রি করে দেন। তো চাষি ভাইদের হয়তো আমার কথাবার্তা শুনে ওনারা আমাকে ওইরকম ট্রাস্টেবল মনে করেন, বিশ্বাস করেন, এই জন্য অনেক চাষি ভাই আমাকে অর্ডার করেছেন অগ্রিম। আমি এই বছর প্রচুর পরিমাণে অর্ডার নিয়েছি। আগামী 1.5 মাসের ভিতরে আমার প্রায় 7 থেকে 8 টন পোনা ডেলিভারি করতে হবে 5টা থেকে 10টা লাইনের। ঝিনাইদহের বজলুর রহমান ভাই ভিডিওটা দেখছেন হয়তো, ওনাকে প্রায় 3 টন মাছ আমার তৈরি করে দিতে হবে 5টা থেকে 10টার মধ্যে। খুলনা জেলায় জার্মানি প্রবাসী এহসান ভাই এবং সাগর ভাই, ওনাদেরকে প্রায় 1300 কেজি থেকে 1500 কেজি, অর্থাৎ প্রায় 1.5 টন মাছ আমার তৈরি করে দিতে হবে। এবং আমেরিকান প্রবাসী আমাদের পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের জন ভাই, উনি খুব ভালো মানুষ, প্রবীণ মানুষ, বিগত ভিডিওতে আপনারা জন ভাইকে দেখেছেন। জন ভাইয়ের প্রকল্পে প্রায় 1 টনের মতো মাছ আমাদের এখান থেকে যাবে এবং 200 কেজি 300 কেজি। গতকালকেও একটা অ্যাডভান্স পেয়েছি আমি, এটা হচ্ছে ফেনী জেলার সৌদি আরব প্রবাসী টিপু ভাই প্রায় 200-250 কেজি মাছ ওনার লাগবেন, মানে ওনার পুকুরে পরিমাণ মতো যা লাগে আর কি, প্রায় 200 কেজি বা 250 কেজি, এরকম 200-250 কেজি অনেক চাষি ভাই অগ্রিম আমাকে অ্যাডভান্স করে রেখেছেন। তো তাদের জন্য এই পোনাগুলো তৈরি করার জন্য আমি আমার এই প্রায় 3 একর সাইজের পুকুরটা এই বছর ব্যবহার করব। দর্শক দেখেন, ভিডিওর মূল আলোচনার বিষয় ছিল চাপের পোনার পুকুর প্রস্তুতি, কিন্তু দেখেন তার আগে কত মিনিট আলাপ বেশি করলাম। এটার কারণ হচ্ছে আমি যদি বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে না করি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। আর হয় কি যে অনেক চাষি ভাই মনে করবেন যে আমি প্রপার পোনার ব্যবসায়ী হয়ে গেছি, না সেইটা না, কিন্তু ভাই আমিও আপনাদের মতো চাষি। এই পোনার ব্যবসাটা আমার একটা সাইড বিজনেস, যেহেতু ভালো চাহিদা, মানুষ নিয়ে ভালো বলতেছে এবং সেকেন্ড টাইম আবার নিচ্ছে, ভালো না হলে তো আর নিত না। তো এটা স্টে করাচ্ছি, আমার বড় চাষের পাশাপাশি এটাকে আমি চালিয়ে যাচ্ছি আর কি। যাই হোক দর্শক, তো আমার এই যে পাশে পুকুর দেখতে পাচ্ছেন আপনারা, এই পুকুরটা আমার প্রায় 1 বিঘার উপরে হবে এবং এটার গভীরতা আছে এখনও 10 ফিটের মতো পানি আছে। এইটার ভিতরে আমার ওই পাশের দিকে 2-3টা পুকুরে চাপে পোনা আছে, সেই পোনাগুলো থেকে আমি বেছে বেছে মাথার মাছগুলোকে এনে এই পুকুরটাতে আমি দিব এবং দিয়ে যখন মোটামুটি 8টা বা 10টায় কেজি হবে তখন থেকে ডেলিভারি দেওয়া শুরু করব। দর্শক, একটা অবাক করার বিষয়, গত 7-8 মাস আগে আমাকে কুমিল্লা 14 গ্রামের একটা চাষি ভাই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মনসুর আহমেদ ভাই, মোটামুটি ভালো পরিসরে উনি চাষ করেন। তো উনি দেখেন 7-8 মাস আগে আমাকে অ্যাডভান্স করে রেখেছেন প্রায় 15 থেকে 25 মণ, প্রায় 1 টনের মতো মাছ ওনার লাগবে। আমি চেষ্টা করব সবার আগে যেন ওনাকে দিতে পারি। তো দেখেন কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে, যে আমাকে 7-8 মাস আগে অ্যাডভান্স করে রেখেছে পোনার জন্য। এটা আসলে খুবই সারপ্রাইজড একটা বিষয়। তো ওনার প্রকল্পেও আমার এখান থেকে বেশ ভালো একটা অ্যামাউন্টের মাছ যাবে এখান থেকে ইনশাল্লাহ। ওনার জন্যও আমার এই পুকুরে পোনা করতে হবে। তো এই একটা পুকুরেই তো আমি এত পরিমাণে পোনা একবারে করতে পারবো না, হবে কি যে আমাকে আস্তে আস্তে নার্সিং করতে হবে এবং দিতে হবে, এবং আরও কয়েকটা পুকুরে আমার পরিকল্পনা আছে এই চাপের পোনা থেকে আমি বড় পোনা করব। তো করব কিভাবে, দেখেন আমি 4-5টা পুকুরে তো আমার পোনা অলরেডি চাপে আছে, ওইখান থেকে চাপে রাখার উদ্দেশ্য হচ্ছে মাছটাকে পুরনো করা। আপনারা যারা কার্প জাতীয় মাছ নিয়ে কাজ করেন আপনারা জানেন যে মিনিমাম 8 থেকে 10 মাস মাছটার বয়স করে তারপরে চাষে দিলে খুব দ্রুতই গ্রোথ চলে আসে। তো আমরাও আসলে ওইটার ব্যতিক্রম নয়। আমরা গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পদ্মা নদীতে যে মাছগুলো পেয়েছিলাম সেইখান থেকে 4-5টা পুকুরে আমরা কিছু মাছ রেখেছি, যেগুলো আমরা বিক্রিই করি নাই টোটালি। হ্যাঁ, ওই পুকুর থেকে কোনো বিক্রি করাই হয়নি, শুধু নার্সিং করে গিয়েছি। হ্যাঁ, নার্সিং করে করে রেখেছি। যেমন এই পুকুরটা থেকে আমি মনে হয় 1বার না 2বার বিক্রি করেছিলাম পোনা, তারপরে আবার কিছু পোনা এটাতে এনে দিয়ে শুধু চাপে রেখে দিয়েছি। এরকমভাবে 5টা পুকুরে আছে এবং কিছু কিছু পুকুর আছে অনেক বড় বড়, সেগুলোর ভিতর প্রচুর পোনা আছে আল্লাহর রহমতে। সেই দিন আমরা জাল টেনে দেখেছি পোনা নষ্ট হয়নি, আল্লাহর রহমতে যা রেখেছিলাম তাই আছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমার এখন পরিকল্পনা আছে আমার যে চাপের পুকুরগুলোতে পোনা চাপে রেখেছি আমি পদ্মা নদীর পোনা, সেইখান থেকে 50টা বা 60টা লাইনের মাছটা পোনাটা আমি এই পুকুরে এনে দিব, দিয়ে 1 মাস ধুমসে শুধু খাওন দিব। এবং দেখেন একটু ভিডিওতে খেয়াল করে যে পানির কি কালার করেছি, মাশাল্লাহ প্রচুর প্রাকৃতিক খাদ্য হয়েছে। এবং এই কর্নারটাতে দেখুন কিছু সুজি পানা দিয়ে রেখেছি।
আমি কিছু সুজিপানা দিয়ে রাখার উদ্দেশ্য যে পুকুরটা প্রস্তুত হতে হতে এগুলা যদি একটু কোয়ান্টিটিতে বেড়ে যায়, মানে পরিমাণ অনেকটা বেড়ে যায়, এগুলা কিন্তু রুই মাছে প্রচুর খায় এবং খেলে গ্রোথ হয়। মোটামুটি এটা ফিড খাবারের পাশাপাশি ডাইজেস্টের একটা ব্যাপার খুব ভালো হয়, এটা হিসাব করে পাশাপাশি একটা এক্সট্রা খাবার হবে, এটা চিন্তা করে আমি একটা পুকুর থেকে এনে এটাতে অল্প কিছু দিয়েছিলাম। এই কয়েকদিনে বেশ অনেক হয়ে গিয়েছে, আর 4-5 দিন থাকলে হয়তো আরও অনেক হয়ে যাবে। এটা মাছের একটা খাদ্য হিসাবে কাজে লাগবে। যাই হোক দর্শক, তো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসতেছি। আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কষ্ট নেবেন না বা বিরক্ত হবেন না। যে বিষয়টিতে আলোচনা করার কথা ছিল সেটা অনেক দেরিতে আলোচনা করছি, অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা দর্শক, চাপের পোনার পুকুর প্রস্তুত করার জন্য আপনারা বিগত সময় দেখেছেন আমাদের ওই পাশের পুকুরটাতে আমরা কিন্তু গ্যাস করেছিলাম, অর্থাৎ বিষ করেছিলাম, কিন্তু এই পুকুরটাতে আমরা বিষ করিনি। আমার পরিকল্পনা আছে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমি একেবারে এই পুকুরটাতে আবার চাপের পোনা না, সরাসরি এই বছর পদ্মা নদী থেকে যে পোনা পাবো সেগুলো কাটাই দিব, তখন বিষ করে পুকুরটা ক্লিয়ার করে আমি তখন এটাতে এই বছরের নতুন কার্প জাতীয় মাছের পদ্মা নদীর পোনা দেবো, এই জন্য বিষ করিনি। তো প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত যেই কাজগুলো করেছি, আমি প্রথমে এই পুকুরে আমাদের প্রচুর গুলশা ট্যাংরা মাছ ছিল, দেশি সরপুঁটি ছিল, টাইটক্যানি ছিল, মিরিগেল ছিল, কালীবাউস ছিল, সেইগুলো ধরে নেওয়ার জন্য 1050 কেজি সরিষার খৈল আমি এই পুকুরে দিয়েছিলাম। দেওয়ার পরের দিন আমরা জাল দিয়েছিলাম। ধরেন সব মাছ তো প্রথম ধরে নিয়েছি, ধরে নেওয়ার পরে আমি আবার এই পুকুরে সরিষার খৈল দিয়েছি, কারণ ওই যে নিচের স্তরে মাছগুলো জালে আসতে চাচ্ছিল না সেইগুলোকে ধরার জন্য। তো পরের দিন সকালে সব মাছ ভেসে গিয়েছিল। ভেসে যাওয়ার পরে আমরা যখন জাল দিয়েছি সব মাছই আসলে উঠে আসছে। তারপরের দিন সকালে আবার আমরা জাল দিয়েছি, সেদিন অবশ্য মাছ ভাসে নাই। সেদিন আমরা জাল দিয়ে মাছ খুব একটা পাই নাই, অল্প কয়েক কেজি মাছ পেয়েছি। তাতে আমার ধারণা যে খুব একটা মাছ এই পুকুরে এখন আর হয়তো নাই। যেটা আছে যে গত বছরের কিছু কালীবাউস মাছ আমার কাছে ছিল, সেই মাছগুলো আমি এই পুকুরে পরবর্তীতে এনে দিয়েছি, একটু বড় করে আমার অন্যান্য পুকুরগুলোতে ছাড়বো। এই জন্য অল্প কিছু কালীবাউস, অল্প কিছু পরিমাণে হয়তো দেশি সরপুঁটি, টাইটক্যানি, অল্প কিছু ট্যাংরা থাকতে পারে, নাই বলাটাই আসলে ভালো, খুব কম পরিমাণে আছে। কালীবাউসটা আছে হয়তো 5 মণ বা 7 মণ কালীবাউস মাছ ছোট সাইজের আমি এনে দিয়েছিলাম, সেইগুলাই আছে। তো দর্শক, ওই খৈল দিয়ে মাছ ভাসিয়ে ধরে নেওয়ার পরে আমি 2 দিন পুকুরটা এইভাবেই রেখে দিয়েছি। এই রেখে দেওয়ার মধ্যে আমি যে কাজটা করেছি, আমার লোকদেরকে দিয়ে আমি শুধু হররা টানিয়েছি, প্রতিদিন 2টা করে হররা টান দিয়েছে। তার 2 দিন পরে আমরা নুন এবং চুনের একটা ডোজ করেছি। আমরা শতাংশ প্রতি 600 গ্রাম করে চুন দিয়েছি এবং 300 গ্রাম করে নুন দিয়েছি। দেওয়ার পরে আমরা 2-3 দিন পুকুরটা এইভাবে রেখে দিয়েছি। এর মধ্যে আর হররা টররা টানা হয়নি। তো যেই দিন আমরা এটার ভিতরে চুন এবং নুন দিয়েছি, ঠিক সেই দিনই ওই পাশে আপনারা 6টা চারি দেখতে পাচ্ছেন, সিমেন্টের চারি। ওই চারির ভিতরে আমরা প্রতি শতাংশ জায়গার জন্য 100 গ্রাম চিটাগুড়, 200 গ্রাম আটা, 200 গ্রাম ভুট্টার গোড়া, 300 গ্রাম রাইস পালিশ, এইগুলো ভিজিয়ে রেখেছিলাম। সবার আগে আমরা চিটাগুড়টা ভিজিয়ে নিয়েছি, মানে গুলিয়ে নিয়েছি, কারণ চিটাগুড়টা যদি আগে গুলিয়ে নেওয়া না হয় তাহলে সব কিছু দেওয়ার পর ওইগুলো সহজ আর গলতে চাইবে না। এই জন্য চিটাগুড়টা সবার আগে আপনারা গুলিয়ে নেবেন, তারপরে আটা, ভুট্টার গোড়া, রাইস পালিশ এইগুলো আপনারা দিবেন। রাইস পালিশটা আসলে 400 গ্রাম দিলে খুব ভালো হতো, পরিমাণে আমাদের স্টকে একটু কম ছিল, 400 গ্রামই দেওয়া উচিত, কিন্তু এই না থাকার কারণে আমরা 300 গ্রাম দিতে পেরেছি। এবং এর সাথে আপনারা যারা ডোজ করবেন, আপনারা 400 থেকে 500 গ্রাম সরিষার খৈল দিয়ে দিবেন। আমি সব কিছুই দিয়েছি, শুধু সরিষার খৈলটা দেইনি। না দেওয়ার কারণ হচ্ছে, ভিডিওর মাঝখানে আমি বলেছি আমি কিন্তু এই পুকুরে 1050 কেজি সরিষার খৈল দিয়ে সম্পূর্ণ নিচের স্তরের মাছগুলো ভাসিয়ে ধরেছি। এরপরে যদি আবার ওই দ্রবণের ভিতরে আমি সরিষার খৈল দেই তাহলে পানিরও তো ধারণ ক্ষমতার একটা ব্যাপার আছে, তাই না? এটা ওভার হয়ে যাবে, আসলে ওভার কোনো কিছুই ভালো না। তো এটা আমরা 3 দিন ভিজিয়ে রাখলাম। 3 দিন ভিজিয়ে রাখার পর যেই দিন আমরা ওই জিনিসগুলো দিব, ওই দ্রবণগুলো পুকুরে ছিটিয়ে দেব, দেওয়ার দিন প্রতি শতাংশের জন্য আমরা 100 গ্রাম ইউরিয়া সার এবং 250 গ্রাম করে আমরা টিএসপি সার, যেটা ড্যাপ সার না, আমরা টিএসপি সারটা দিই। অনেক চাষি ভাইরা ড্যাপ সার বা ডিআইবি সারটা দেন, আমরা পোনার পুকুরে সাধারণত টিএসপি সারটা দিই। টিএসপি সারটাতে আমাদের অঞ্চলে জলবায়ু, মাটি, পানির সাথে আসলে ভালো কাজ হয়। তো দর্শক, এইভাবে আমরা যে কাজ করেছি যে প্রথমে ওইগুলো খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি, নেড়ে নেওয়ার পরে ওর ভিতরে সারগুলো অন্য একটা পাত্রে আমরা প্রথমে গুলিয়ে নিয়ে ওর সাথে মিলিয়ে দিয়েছি, সুন্দর করে মিলিয়ে দিয়ে একদম পুরো পুকুরে ছিটিয়ে দেওয়া হয়েছে। ছিটিয়ে দিয়ে
টানা 2 দিন 3 দিন শুধু হররা টানা হয়েছে এবং হররা টানা শেষে আজকে এই পুকুরটাতে আমরা অ্যামোনিয়ার ডোজ করেছি। আমরা ইয়ন গ্রুপের বায়ো অ্যাকোয়া 15 এবং ম্যাট্রিক্স অর্থাৎ জিওলাইট এবং ইউকা এই দুইটা মিলিয়ে আজকে এই পুকুরে অ্যামোনিয়ার ডোজ করা হয়েছে। এবং এই পুকুরে তো কিছু মাছ আছেই, আমি বললাম সেইগুলো যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, তার মানে ওয়াটার প্রিপারেশন ওকে। এখন ইনশাল্লাহ আরেকটু প্রাকৃতিক খাদ্য যখন বাড়বে বা আর 2-1 দিন পরে আমরা এই পুকুরটাতে ইনশাআল্লাহ আমাদের 50টা 60টা লাইনের পোনা মজুত করে দেব। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি, মানুষের জন্য কাজ করি। আমরা কখনোই আমাদের কোনো চাষের পুকুরে সার ব্যবহার করি না, ইউরিয়া কেন, কোনো সারই আমরা ব্যবহার করি না। এটা না করার কারণ হচ্ছে মাছ মানুষ খাবে, মানুষ খেয়ে স্বাদ পাবে, এটা আমাদের একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গাটা থেকে আমরা হয় কি যে সারটা ব্যবহার আমরা করি না। তো দর্শক, আমার ওই পাশের পুকুরটাতে আমি চাষ দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওতে দেখেছেন 3000 প্লাস আমি ওই পুকুরটাতে মাছ ছেড়েছি, মাছ ছাড়া হয়ে গিয়েছে, এখন শুধু গুলশা ট্যাংরা মাছটা দিব। এই জন্য আমার ওই পাশের পুকুরটাতে আমি কিন্তু টোটালি কোনো সার দেই নাই। এই পুকুরটাতে সার আমরা কেন দিয়েছি দেখেন, এই মাছগুলোকে তো আর আমরা টেবিল ফিশ হিসেবে নার্সিং করতেছি না। বিষয়টা তো এরকম না যে আমরা এই পুকুরে 1 মাস নার্সিং করে এই মাছগুলো বাজারে বিক্রি করব মানুষকে খাওয়ার জন্য, বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে আমরা আমাদের চাপের পোনার পুকুর থেকে 50 থেকে 60 লাইনের মাছটা এখানে 1 মাস বা 1 মাস 1 সপ্তাহের জন্য মজুত করব এবং প্রচুর পরিমাণে খাবার দিব, মাসিক পরিচর্যা সব কিছু ঠিকঠাক করে ইনশাল্লাহ করব। এবং করার পরে যখন 5টা থেকে 10টা লাইনে এটা চলে আসবে, অর্থাৎ 1 কেজিতে 5টা থেকে 10টা হবে, তখন এই মাছগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চাষি ভাইয়ের মৎস্য প্রকল্পে যারা আমাদেরকে অ্যাডভান্স করে রেখেছেন তাদের প্রকল্পে পাঠিয়ে দেব। তারা এইগুলোকে আবার নার্সিং করে বা এগুলোকে আবার তারা পুনরায় চাষ করে বড় বড় করে তারপরে টেবিল ফিশ হিসাবে বাজারে বিক্রি করবেন। আর তাছাড়া পোনা মাছের পুকুরে একটু বেশি পরিমাণে আসলে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা রাখতে হয়। সার বা অন্যান্য যে জৈব পদার্থগুলো আছে এগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, কারণ পোনা মাছের পুকুরে যদি প্রচুর প্রাকৃতিক খাদ্য না থাকে তাহলে মাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কারণ আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে পোনা মাছের কিন্তু প্রচুর খাবারের চাহিদা থাকে, বড় মাছ অপেক্ষা কিন্তু ছোট মাছের খাদ্য চাহিদা বেশি থাকে। এবং ছোট মাছ যদি আসলে পরিমিত পরিমাণে খাদ্য না পায় তাহলে গ্রোথ যেমন হ্যাম্পার করে, স্বাস্থ্য যেমন খারাপ হয়, পাশাপাশি তাদের কিন্তু রোগাক্রান্ত হওয়ারও একটা সম্ভাবনা থাকে। যাই হোক দর্শক, যদিও আমাদের পদ্মা নদীর পোনার প্রচুর স্ট্যাবিলিটি ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তারপরেও আমরা যেটা আসলে লাগবে সেটা করতে হবে, এটাই হচ্ছে প্রপার বিষয়। সব পুকুরেই যে সার ব্যবহার করা যাবে বিষয়টা এরকম না। পুকুরের পরিবেশ পরিস্থিতি, পুকুরের তলদেশ, এগুলো সব মিলিয়ে আসলে আপনাকে চিন্তা করতে হবে যে প্রোবায়োটিক ব্যবহার করবেন নাকি সার ব্যবহার করবেন। দর্শক, আমি আবারও বলছি, আমরা সার ব্যবহার করেছি বলেই যে আপনারা করবেন বিষয়টা এরকম না। আপনি সবার আগে চিন্তা ভাবনা করে বুঝে দেখবেন যে এই পুকুরে সার ব্যবহার করলে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা, এইটা দেখে বুঝে শুনে জেনে তারপরে ব্যবহার করবেন। তো দর্শক, এই ভিডিওটা দেখে যদি কিছুটা হলেও আপনি উপকার পেয়ে থাকেন তাহলে ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পেয়ে যাবেন ইনশাল্লাহ। দর্শক, আগামী বছর ব্যাপক পরিসরে পদ্মা নদীর পোনা করার আমার পরিকল্পনা আছে। আগামী বছর 150-200 লাইনের পোনা যারা নেবেন এই বছর তারা অর্ডার করে রাখতেছেন, আলহামদুলিল্লাহ। মানে এত ভালো সাপোর্ট যে পাবো বা এত গ্রহণযোগ্যতা মানুষের কাছে এত অল্প সময় পাওয়া যাবে এটা আসলে কল্পনাতে ছিল না। আনবিলিভেবল, মানুষ খুব ভালোবেসেছেন, এই জন্য সবাইকেই ধন্যবাদ। আর আপনারা ভিডিওটা নিয়মিত দেখেন বলেই হয়তো আমাদের অল্প সময়ে আমাদের ইউটিউব চ্যানেলটা এত বেশি সাবস্ক্রাইবার হয়েছে। আমাদের এই 1 বছর সময়ে 9000 প্লাস আমাদের সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এবং দেখুন যে আসলে কি পরিমাণে যে সাড়া পেয়েছি, আমার কমেন্ট পড়ে দেখবেন আপনারা যে মানুষ কি পরিমাণে আমার জন্য দোয়া করে। দর্শক, যদি কারো অরিজিনাল পদ্মা নদীর পোনাটা লাগে আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। এখন আমরা 5টা থেকে 10টা লাইনের যে পোনাটা আগামী 1 মাস বা 1 মাস 1 সপ্তাহ পর থেকে ডেলিভারি দেওয়া শুরু করব, এই পোনাটার এখন আপাতত অর্ডার নিচ্ছি। যদি কারো লাগে
আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ইনশাল্লাহ অরিজিনাল পদ্মা নদীর পোনাটাই আমাদের কাছে পাবেন। আমার কাছে যখন না থাকে তখন চাষি ভাইরা ফোন কল করলে আমি না করে দিই, আমার কাছে নেই, হবে না। অনেক চাষি ভাই বলেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যদি ইচ্ছা করতাম এই হাফ কেজি সাইজ থেকে শুরু করে 4-5টা লাইনের মাছ বিক্রি করতাম, 1000 মণ মাছ বিক্রি করতে পারতাম আমি। যারা ফোন কল করেছিলেন তারাও হয়তো ভিডিওটা দেখছেন। যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করব। তো শেষ করার পূর্বে আমি সংক্ষিপ্ত আকারে আরেকবার আপনাদেরকে বলে যাই যে চাপের পোনা পুকুর প্রস্তুতি কিভাবে করবেন। আপনারা যদি পুকুরটা বিষ করা যায়, বিষ করা গেলে খুবই ভালো, বিষ করবেন, তারপরে নুন চুন করবেন, তারপরে প্রাকৃতিক খাবারের ডোজ করবেন এবং অবশ্যই প্রাকৃতিক খাবারের ডোজ করার পরে অ্যামোনিয়ার ডোজ করে হররা টানবেন। এবং যারা আগে থেকে কিছু মাছ পুকুরে থাকবে তাদের হিসাব তো আলাদা, কিন্তু যারা নতুন করে প্রস্তুত করবেন টেস্টে কিছু মাছ দিয়ে দেখবেন যে ওই মাছগুলো ওইখানে স্টে করতে পারতেছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, পিএইচ, অ্যামোনিয়া এগুলো একটু মেপে নিতে পারলে খুবই ভালো হয়। এগুলো পরীক্ষা করে যদি দেখতে পারেন, মৎস্য অধিদপ্তরের সহায়তা নিন দরকার হলে, খুবই ভালো হবে। তো এইভাবে করবেন, করলে ইনশাল্লাহ আশা করি যে খুবই ভালো হবে। আর চাপের পোনা কেন, যে কোনো পোনাই হোক না কেন, প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি করে পুকুরে তারপরে যদি পোনা ছাড়া যায় সব থেকে ভালো হয়। এইখানে একটা সিক্রেট আছে, অনেকেই হয় কি বলতে চায় না, আমি বলে দিচ্ছি শুনুন। যারা পোনা চাষ করবেন, বিশেষ করে চাপের পোনা, যদি প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে চাপের পোনা ছাড়া যায় না, যে বিষয়টা ঘটে, ধরেন আমি এই পুকুরে যদি এখন 25 মণ বা 30 মণ পোনা মজুত করি, ধরুন 1 টন পোনা যদি আমি মজুত করি না, যেই পরিমাণে আসলে প্রাকৃতিক খাদ্য পুকুরে হয়েছে, ইনশাআল্লাহ 15 দিনের ভিতরে এটা 1 টন 2 টনে পরিণত হবে, 2 টন প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আসলে ভালো পোনা উৎপাদনের একটা কৌশল। এবং পুকুরে প্রচুর প্রাকৃতিক খাদ্য রাখাটা ভালো। তবে বড় মাছের পুকুরে হয় কি, প্রচুর সার টার ব্যবহার করে যদি প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা বেশি রাখতে যান না, তাহলে অ্যাক্সিডেন্ট হলে আসলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, যারা ভিডিওটা দেখছেন দয়া করে অনুরোধ থাকলো বিরক্ত হবেন না। আসলে হয় কি যে বিস্তারিত বিষয়গুলো যদি ঠিকঠাক মতো আলাপ আলোচনা না করা যায় না, তাহলে বুঝতেও অসুবিধা হয়। আর আমি যে আলাপগুলোই করেছি, আমার মনে হয় যে এই আলাপ আলোচনাগুলোর ভিতরে অনেক মেসেজ আছে, যেগুলো একজন প্রান্তিক পর্যায়ের চাষি, নতুন চাষি হোক বা পুরাতন চাষি হোক, সবার জন্যই কিছুটা হলে ইনশাল্লাহ কাজে লাগবে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।